সজীব ওয়াজেদ জয়ের ভাষ্যমতে বিএনপি আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, শত্রু নয়। শত্রু হলো দেশবিরোধী, স্বাধীনতা বিরোধী জামাত শিবির। তবে জামাত শিবিরকে প্রকাশ্য শত্রু বললেও বাংলাদেশ সৃষ্টির পর থেকে তাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। ৭১ থেকে ২৬ বেশ কয়েকবার সেনাবাহিনীকে নিয়ে আওয়ামী লীগকে হতে হয়েছে বিতর্কিত এবং বিব্রত। ইতিহাসে কেন বরাবর সেনাবাহিনীর সাথে আওয়ামী লীগের দ্বন্দ্ব তৈরি হয়, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব পাকিস্তানের একটি ভুল কিভাবে আওয়ামী লীগের সামনে সেনাবাহিনীকে দাঁড় করিয়ে দিয়েছে বরাবর। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের দায়িত্ব নিয়ে শেখ মুজিবের যেখানে সেনাবাহিনী এবং পুলিশ সুসংগঠিত করার কথা ছিল, সেখানে তিনি মুজিব বাহিনী বানানোয় ব্যস্ত ছিলেন। আপনারা মুজিব বাহিনী, গণবাহিনী এগিয়ে আসছিলেন, সঙ্গে সঙ্গে সাহায্য করেছিলেন ভারতের সৈন্যবাহিনী। চেষ্টা করেছিল যাতে এই বাংলাদেশের বুকে পশ্চিম পাকিস্তানের ঘাঁটি রাখতে পারে। সেই সময় রক্ষী বাহিনী হয়ে উঠেছিল পুলিশ ও সেনাবাহিনীর বিকল্প। কারণ ১৯৭১ সাল পেরোতেই ব্যাপক দুর্নীতির কারণে ক্রমেই কমতে থাকে মুজিবের জনপ্রিয়তা। দেশ এগোতে থাকে গৃহযুদ্ধের দিকে। এমন পরিস্থিতিতে ভারতের পরামর্শে মুজিব গড়ে তোলেন হিটলারের নাৎসি বাহিনীর আদলে প্রাইভেট এক বাহিনী, যার নাম দেওয়া হয় জাতীয় রক্ষী বাহিনী। ৭২ থেকে ৭৫ এ কয়েক বছরে ২৫,০০০-এরও বেশি বিরোধী বামপন্থী রাজনীতিক, ইসলামপন্থী, এমনকি ক্ষেত্র বিশেষে মুক্তিযোদ্ধা ও হিন্দুদেরকেও পাকিস্তানিদের মতোই পাশবিক কায়দায় শেষ করে দেয় রক্ষী বাহিনী ও আওয়ামী লীগ। কিন্তু এসব কিলিং মিশনের খবর ব্যাপকভাবে কখনোই জাতির সামনে আসেনি। এখন মনে প্রশ্ন আসতে পারে, কেন শেখ মুজিব সেনাবাহিনীকে সুসংগঠিত না করে রক্ষী বাহিনী তৈরি করলেন? যেহেতু সেনাবাহিনীর কর্মকর্তারা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাই তারা দেশ গঠনের ক্ষেত্রে নতুন সরকারের গোলামি করার চেয়ে নৈতিকতাকেই বেশি অগ্রাধিকার দিয়েছিল। আর তাই তো শেখ মুজিব সেনাবাহিনীকে উপেক্ষা করে তৈরি করেছিলেন তার রক্ষী বাহিনী। আর এসব কারণেই ১৯৭৫ সালে কতিপয় সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে রাজনীতিতে আসেন শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। তিনি রাজনীতিতে নিজেকে পাকাপোক্ত করার পাশাপাশি তার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই যেন না ঘটে, সেজন্য নেন এক কঠিন পদক্ষেপ। আর তাই তো ২০০৯ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ঘটে পিলখানার ট্র্যাজেডি, যেখানে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল, তারা তরবরভাবে ঢুকেছে আধা ঘন্টা পরে, এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে মানে নাই। কিন্তু যদি সেনাবাহিনী এই এখান থেকে এইটুকু যদি ১ ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই, দরকার নেই আমাদের। আমরা অসহায়ের মতো ওখানে বসে আছি। সবাইকে বলা হচ্ছে, সবাই আমাকে বলছে আসছে আসছে, কেউ আসলো না। কখন যদি ইচ্ছা আমার সেনাবাহিনী কোথাও আমাদের একটা ট্রেন পাঠাতো, অথবা একটা যদি আমাদের কমান্ডো বাহিনী একটা ল্যাটরও যদি যেত, ওরা পিপিলিকের মতো পাঠিয়ে যেত। কিন্তু কেউ গেল না। অসহায়ের মতো আমার অফিসারগুলো সব মেরে ফেললো, সব মেরে ফেললো। কিন্তু যে ক্ষমতাকে ধরে রাখার জন্য এত বড় নৃশংসতা ঘটনা হলো, সেই ক্ষমতা কি ধরে রাখা সম্ভব হলো? আবারও যেন এই আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসাবে দাঁড়ালো সেনাবাহিনী। ২০২৪-এর জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে সেনাবাহিনীর অবদান ছিল অনস্বীকার্য। কেন বারবার আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে উঠছে এই সেনাবাহিনী? সে বিষয়ে জানতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে ১৯৭১ সাল। 1971. ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে শুরু করে ইস্ট পাকিস্তান রাইফেল এবং পুলিশ লাইনের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমেই শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ। And once I was told about it, and having known the earlier background that the Pakistanis were out to kill our people, the civilian population and the Bengali army personnel, we had no other way but to take up arms and fight our way out. As a last resort, I wanted to tell the world what was happening, and I went up the air in the evening and I met the declaration. Having heard me over the radio, the other regiments of East Bengal Regiment and the East Pakistan Rifle and the police force also, they revolted.
বাংলাদেশের সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সকল সেনাদের মুক্তিযুদ্ধে যেতে বাধ্য করেছিল পাকিস্তান, কারণ সামান্য এক রেডিও বিজ্ঞপ্তিতে তাদের সবাইকে অস্ত্র আত্মসমর্পণ করতে বলা হয়েছিল, যা কিনা একজন সামরিক কর্মকর্তার কাছে অকল্পনীয়। তাই ইস্ট পাকিস্তানের সকল সামরিক প্রশিক্ষিত ব্যক্তিরাই অস্ত্র ধরেন তার দেশের জন্য। সে সময়ের ঘটনা একজন সেনা সদস্যের মুখ থেকে আমরা শুনে আসি। আপনার কাছে কি মনে হয় যে সেনাবাহিনীর যারা অফিসার বা জওয়ান ছিলেন, যারা যুদ্ধে অংশ নিলেন বাঙালি, তারা কি স্বতঃপ্রণোদিত হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন, নাকি তাদেরকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে, অথবা সেনাবাহিনীর ভেতরেই যারা বাঙালি ছিলেন তারা আসলে ডিপ্রাইভড ছিলেন? কি মনে হয়? না, সেখানে আমরা ডিপ্রাইভ বলবো না, কিন্তু একটা ভুল পাকিস্তান সরকারের তরফ থেকে হয়েছে, এবং সেই জন্য আমি বলবো যে এই ডিফেকশনটা 100% হয়েছে। তা না হলে হয়তো এটা একটা পার্সেন্টেজ হিসাবে যেত, কে কখন ডিফেক্ট করবে, যার যখন ইচ্ছা হবে তখন সে ভেগে যাবে, যে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে। কেউ প্রথমে যাবে, কেউ মাঝখানে যাবে, কেউ শেষ মুহূর্তে যাবে। সুতরাং প্রত্যেকের হিসাব বিবেচনা করে সেখানে যাওয়া না যাওয়ার একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকত। কিন্তু পাকিস্তান সরকার যখন বাংলাদেশ বাঙালি যারা আর্মিতে আছে এবং যারা ইস্ট পাকিস্তান রাইফেল, পুলিশ যারা আর্মস নিয়ে আছে, যাদের হাতে আর্মস আছে, যেটা ফোর্স, প্যারামিলিটারি অ্যান্ড মিলিটারি ফোর্স, তাদের সবাইকে সারেন্ডার করার জন্য বলেছেন, যে ডিসব্যান্ড করা হয়েছে অ্যান্ড দে শুড সারেন্ডার। সুতরাং একটা আর্মি ট্রেইন পার্সন উইথ আর্মস, দে ডোন্ট সারেন্ডার টু এনিবডি with a radio announcement. It never happened in the history that somebody just announced in the radio that everybody surrender arms. A normal terrorist also doesn't surrender arms with a radio announcement. See? তো সেখানে একটা ডিজার্ম একটা আর্মি ইউনিটকে কীভাবে করতে হয় সেটার জন্য যথেষ্ট প্রস্তুতির প্রয়োজন হয়। তো পাকিস্তানের তার কোনো প্রস্তুতি ছিল না, তারা শুধু রেডিওতেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে বাংলাদেশি সবাই এখন ডিসব্যান্ড হয়ে গেছে এবং তারা তাদের আর্ম সারেন্ডার করে দিয়ে ফেলুক। সুতরাং সেই হিসাবে কেউ সারেন্ডার করে না, দে হ্যাড টু ডিফেক্ট, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দি আর্মি ডিফেকশন অ্যান্ড দ্য ইপিআর ডিফেকশন ওয়াজ 100%। এরকমটি না হলে আপনার কি মনে হয় যে এটা যদি না হতো, ওই অ্যানাউন্সমেন্টটা যদি পাকিস্তান সরকারের তরফ থেকে না হতো, সেটা আমি প্রথমেই বললাম যে তখন প্রত্যেকটা মানুষেরই চিন্তা করার সময় আছে যে কোন সময় কোন সুযোগে সে ভেগে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে। তখন সেইভাবে দেখবেন যে হয়তো ইনিশিয়ালি 5% লোক ভাগছে, পরবর্তীতে আস্তে আস্তে 20, 30, 40, 50% হতে পারে, হয়তো আর বাকি 50% হয়তো চাকরিতে কন্টিনিউ করছে। সুতরাং সেটার ব্যাপারে একটা সন্দেহের প্রশ্ন থাকে যে কতজন যাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে আর কতজন পাকিস্তান আর্মিতে চাকরিরত অবস্থা থেকে যাবে। মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যদের এই 100% কন্ট্রিবিউশন তাদের দেশের প্রতি দায়বদ্ধতা আরো শতগুণ বাড়িয়ে দিয়েছিল, এবং এই ঐতিহ্য বজায় রেখে পরবর্তীতে দেশ এবং মানুষের প্রয়োজনে তারা বরাবর ফিরে এসেছে দেশের সার্বভৌমত্ব রক্ষায়। পাকিস্তান সরকারের সেই রেডিও ঘোষণাটি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে করেছিল আরো একতাবদ্ধ। আমাদের দেশের জাতীয়তাবাদী সৃষ্টি হয়েছিল এই সেনাবাহিনীর হাত ধরে, তাই তারা কখনোই অন্যের দাসত্ব বরণ করে নেয়নি। ইতিহাসে বহুবার সেনাবাহিনীকে কুক্ষিগত করার চেষ্টা করা হলেও কখনোই সমস্ত সেনাবাহিনী পদাতিক অফিসাররা একত্রে দুর্নীতিগ্রস্ত হয়ে ওঠেনি। আর এরই ফলাফল হিসাবে বারবার আওয়ামী লীগকে মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর।